আফগান প্রেসিডেন্ট প্যালেসে ঢুকে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা তালেবানদের। আতঙ্কে কাবুল ছাড়ার হিড়িক, বিমানবন্দরে হুড়াহুড়িতে 5 জনের মৃত্যু। দেশ ছাড়তে বাধা না দিতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ 65 দেশের বিবৃতি। সড়ক, সীমান্ত, বিমানবন্দর সহ সব পথ খুলে দেওয়ার আহ্বান। আফগানিস্তানে দীর্ঘ 20 বছরের মার্কিন অভিযানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন। তুলনা করা হচ্ছে ভিয়েতনাম যুদ্ধের পরাজয়ের সাথে। কাবুল ছাড়াকে পলায়ন বলতে নারাজ ওয়াশিংটন। হাইতিতে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় 1300, আহত 5000-এর বেশি। বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে হাজারো মানুষ। শিরোনামগুলো দেখছিলেন দর্শক, যাচ্ছি পুরো খবরে। আবারও আফগানিস্তানের শাসন ফিরল তালেবানের হাতে। নানা নাটকীয়তায় মাত্র 3.5 মাসের ব্যবধানে ঘটল কাবুলের পতন। তালেবানের দাবি, দেশ পুনর্গঠন, আফগানদের নিরাপত্তা প্রদানই তাদের মূল লক্ষ্য। অন্যদিকে রক্তপাতহীন ক্ষমতা হস্তান্তরের জন্য তালেবানের কাছে সময় চেয়েছে আফগান সমন্বয় পরিষদ। প্রেসিডেন্ট প্যালেসে প্রবেশের পর এভাবেই নিজেদের সাফল্যের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তালেবান নেতারা। রোববার রাতেই কাবুলের আর্ট ভবনে ঢোকে সংগঠনটির বিশাল বহর। প্রেসিডেন্টের মিটিং টেবিলে বসে তারা জানান দেন আনুষ্ঠানিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা। তালেবান মুখপাত্র জানান, কাবুলের সব দূতাবাস, বিদেশি কূটনীতিক এবং রাজধানীবাসীর নিরাপত্তার দায়িত্ব বর্তমানে তাদের। শিগগিরই কায়েম করা হবে ইসলামিক শাসন ব্যবস্থা, তবে ক্ষতি হবে না কোনো আফগান নাগরিকের। একই সময় ভিডিও বার্তায় জ্যেষ্ঠ নেতা মোল্লাহ আব্দুল গনি বারাদার জানান, সমন্বয় পরিষদের সাথে আলোচনার পরই নেওয়া হবে নতুন সিদ্ধান্ত। মুসলমান মিলাত এই বিজয়ে আফগানিস্তানের সব বাসিন্দাদের অভিনন্দন। একই সাথে তালেবান মুজাহিদদের বলতে চাই, অনাকাঙ্ক্ষিত এবং দ্রুততার সাথে আমরা সাফল্যে পৌঁছেছি। আল্লাহর ইচ্ছায় সেটা সম্ভব হয়েছে। সুতরাং অহংকার করা চলবে না। আস্তে আস্তে গোটা জাতির দায়িত্ব নেব আমরা। নিরাপদ এবং সুরক্ষিত ভবিষ্যৎ গড়ব আফগানদের। এই পরিস্থিতিতে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে সমঝোতার জন্য তালেবানের কাছে সময় চেয়েছে নবগঠিত সমন্বয় পরিষদ। সেই পর্যন্ত দেশবাসীকে শান্ত এবং নিরাপদে থাকার আহ্বান শীর্ষ রাজনীতিকদের। সমঝোতা আলোচনার মাধ্যমে কাবুল সংকটের সমাধান করা সম্ভব। তালেবান যোদ্ধা ও নিরাপত্তা বাহিনীকে বলবো, সেখানেই থাকুন, দিন আফগানদের সর্বোচ্চ সুরক্ষা। আর দেশবাসীর প্রতি অনুরোধ, ঘরে থাকুন। কাবুলবাসীদের জন্য সত্যি আজ কঠিন একটি দিন। দেশকে এমন পরিস্থিতির মধ্যে রেখেই সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানি চলে গেছেন। সৃষ্টিকর্তা এবং আফগানিস্তানের সাধারণ মানুষ তার এমন আচরণের বিচার করবেন। তালেবানকে বলবো, আলোচনার জন্য আমাদের একটু সময় দিন। দেশকে অস্থিতিশীল অবস্থায় রেখে পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট আশরাফ ঘানি ফেসবুকে জানান দিয়েছেন, রক্তক্ষয় এড়াতেই তার দেশ ত্যাগ। তার অভিযোগ, অগণিত আফগানদের হত্যা করা হলে বা কাবুলকে ধ্বংসের মুখে ঠেলে দিলে সেটা হবে চরম মানবিক বিপর্যয়। বলেন, যেহেতু দেশের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ নিয়েছে, সুতরাং আফগানদের সম্মান, সম্পদ রক্ষার দায়িত্ব বর্তমানে তালেবানের। 1996 থেকে 2001 সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতায় ছিল তালেবান। সুতরাং তাদের কাছে দেশ শাসন নতুন বিষয় নয়। কিন্তু সেই সরকারে সাধারণ রাজনীতিকরা আদৌ স্থান পাবেন কিনা, সেটা নিয়েই চলছে জল্পনা কল্পনা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর আফগানিস্তান ছাড়ার রীতিমতো হিড়িক লেগেছে। রোববার সন্ধ্যা থেকে কাবুল বিমানবন্দরে লাগে ভিড়। সোমবার হুড়োহুড়ির সময় কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। বলা হয়, গুরুত্বপূর্ণ সড়ক পথগুলো বন্ধ থাকলেও হেঁটেই অনেকে এসে পৌঁছান হামিদ কারজাই বিমানবন্দরে। গোলাগুলি আর রকেট হামলার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে বাণিজ্যিক ফ্লাইটের চলাচল। একটা পথই খোলা বিভিন্ন দেশের সামরিক বিমান। সেগুলোতে ওঠার জন্য হুড়োহুড়ি লাগান আফগানরা। সে সময় নিরাপত্তা বাহিনীর পরিস্থিতি সামাল দিতে ফাঁকা গুলি ছোড়ে। এতেই ছোটাছুটি করে পদদলিত হন বেশ কয়েকজন। তাদের ভয়, তালেবান সরকার প্রতিষ্ঠা করলে আবারও অন্ধকার যুগে ফিরে যেতে হবে। অবশ্য রাজধানী কাবুলে ঢোকার পরই তালেবান জানিয়েছে, আফগানদের নিরাপত্তার দায় দায়িত্ব বর্তমানে তারাই দেখবে।
পূর্ণাঙ্গ ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করলেও চালানো হবে না অযথা হত্যাযজ্ঞ। আফগানিস্তান যেন নতুনভাবে সন্ত্রাসবাদের আঁতুড়ঘরে পরিণত না হয় সেদিকে নজর দিতে হবে আন্তর্জাতিক মহলকে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ 60টির বেশি দেশ যৌথ বিবৃতি দিয়ে এমন আহ্বান জানিয়েছে। আফগানদের সর্বোচ্চ নিরাপত্তা ও সম্মানজনক জীবনযাপনের অধিকার দিতে তালেবানদের প্রতি আহ্বান জানিয়েছে দেশগুলো। এই বিবৃতিতে কাবুল ছাড়তে ইচ্ছুকদের বাধা না দেওয়ার অনুরোধ করা হয়। একই সাথে সব সড়কপথ, সীমান্ত ক্রসিং এবং বিমানবন্দর খুলে দেওয়ার তাগিদ দেওয়া হয়। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন অভ্যন্তরীণ কোন্দলের মাঝে মার্কিন সেনাদের থাকার কোনো প্রয়োজন নেই। ব্রিটেন বলছে আফগানে তালেবানের জয় হলেও পরাজয় হয়েছে বিশ্ব সম্প্রদায়ের। এদিকে তালেবানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের কথা জানিয়েছে চীন। আফগানিস্তান যেন সন্ত্রাসবাদের আঁতুড়ঘরে পরিণত না হয় সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। ন্যাটো সদস্যদের মধ্যে কেউ তালেবানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে জড়াবে না, এমনটাই সিদ্ধান্ত এসেছে। এর পাশাপাশি গেল 20 বছরে যারা ব্রিটিশ সেনাদের সহযোগিতা করেছেন তাদের প্রতিদানের সময় এখন। এই মুহূর্তে 2000-এর বেশি আফগান পরিবারকে উদ্ধারে কাজ করছে দূতাবাস। খুবই চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আফগানিস্তান। তাদের বাসিন্দাদের জন্য আরো ভয়াবহতা অপেক্ষা করছে। বর্তমানে যে অবস্থার দিকে যাচ্ছে দেশ, তাতে আরো বহু বছর এই সংঘাত থাকবে বলে মনে হচ্ছে, যা কখনোই কাম্য না। এদিকে আফগানিস্তানে থাকা বিভিন্ন দেশের নাগরিক এবং কর্মীদের সরিয়ে নিতে অভিযান চলছে। কাবুল বিমানবন্দরে মার্কিন বাহিনীর প্রহরায় আফগানিস্তান ছাড়ছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। ইতালির স্পেশাল ফোর্সের সহায়তায় সরিয়ে নেওয়া হচ্ছে দেশটির নাগরিকদের। এরই মধ্যে ভারত এবং কানাডা নিজ নাগরিকদের পাশাপাশি তাদের সাথে কাজ করা আফগান কর্মীদেরও সরিয়ে নিয়েছে। তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়ে সেখানে থাকা বিদেশি নাগরিকদের মাঝে। একই অবস্থা বিভিন্ন দেশের সাথে কাজ করা আফগান দোভাষী এবং কর্মীদের ক্ষেত্রেও। এমন পরিস্থিতিতে তাদের সরিয়ে নিতে চলছে বিশেষ অভিযান। কাবুল বিমানবন্দরে তাই যুদ্ধের প্রস্তুতি মার্কিন সামরিক বাহিনীর। এরই মধ্যে নাগরিকদের সরিয়ে নিয়েছে ভারত এবং কানাডা। রোববার রাতে প্রায় 200 আফগান নাগরিককে নিয়ে দিল্লি পৌঁছায় একটি বিমান। ভারতীয় ছাড়াও ভিসা আছে এমন অনেক আফগান নাগরিকও রয়েছেন এই দলে। প্রাণ নিয়ে কিছু আফগান কাবুল ছাড়তে পারলেও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। ভাবতে পারছি না তালেবান এভাবে কাবুলের নিয়ন্ত্রণ নেবে আর সারা পৃথিবী সেটা তাকিয়ে দেখবে। আমার পরিবারের বাকি সদস্যরা আছেন আফগানিস্তানে, জানি না তাদের কপালে কি আছে। কর্মী এবং নাগরিকদের সরিয়ে নিতে অভিযান চলছে জার্মানি, ডেনমার্ক, ইতালি সহ বিভিন্ন দেশের। এসব দেশের সামরিক বাহিনীর সদস্যদের মাধ্যমে চলছে উদ্ধার অভিযান। কূটনৈতিক মিশন এবং এনজিওর সাথে সংশ্লিষ্টদের যে কোনো মূল্যে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার প্রত্যয় দেশগুলোর। আফগানিস্তানে থাকা আমাদের নাগরিকদের ফিরিয়ে আনতে কাজ শুরু করছে সামরিক বাহিনী। এক্ষেত্রে আমাদের মিত্র দেশগুলোর সাথে যোগাযোগ করা হচ্ছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে আমাদের মূল লক্ষ্য। এর পাশাপাশি যেসব আফগান আমাদের সাথে কাজ করেছেন তাদের বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি আমরা। এখন আমাদের পরিকল্পনা অন্তত 20,000 আফগানকে কানাডায় পুনর্বাসন করা। তবে ব্যতিক্রম রাশিয়া এবং তুরস্ক। এই দুটি দেশ বলছে অব্যাহত থাকবে তাদের মিশন এবং সব ধরনের কর্মকাণ্ড। আফগানিস্তানে আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা ফিরে আসতে চান তাদের জন্য সেই ব্যবস্থাও রাখা হয়েছে। তবে কাবুলে কূটনৈতিক মিশন বন্ধ করবে না আঙ্কারা। এদিকে আফগানিস্তানের সাথে থাকা পাকিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান সীমান্তে বাড়ছে আশ্রয়প্রার্থী মানুষের ঢল। এ অবস্থায় সীমান্তে সেনা সংখ্যা বাড়িয়েছে উজবেকিস্তান। মুশফিকা হাসান, যমুনা নিউজ। আফগানিস্তানে তালেবানের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে প্রশ্ন উঠেছে দীর্ঘ 20 বছরের মার্কিন অভিযানের যৌক্তিকতা ও সাফল্য নিয়ে। মার্কিন নাগরিক ও কূটনীতিকদের তড়িঘড়ি কাবুল ছাড়াকে অনেকেই তুলনা করছেন ভিয়েতনামের সাইগন থেকে পলায়নের সাথে। বলা হচ্ছে লড়াইয়ের ময়দানে আরও একটি পরাজয় হলো যুক্তরাষ্ট্রের। যদিও আফগানিস্তান অভিযানে পলায়ন, পরাজয় বা ব্যর্থতার কথা স্বীকার করতে নারাজ করেছে দেশটি। রোববার সারাদিনই কাবুলের আকাশে উঠতে দেখা গেছে সব মার্কিন হেলিকপ্টারকে। তড়িঘড়ি মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের সরিয়ে নিতে এই ব্যস্ততা।
ব্যাগ বস্তা নিয়ে দূতাবাস থেকে মার্কিনীদের গন্তব্য বিমানবন্দর। কাবুল থেকে দল বেঁধে বিদায় নেয়ার এই দৃশ্য যেন ফিরিয়ে এনেছে ৪৬ বছর আগের দৃশ্যপট। ভিয়েতনাম যুদ্ধে হারের পর সাইগন থেকে হেলিকপ্টারে পালায়নের ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটেছে কাবুলে। মাত্র দুদিন আগেও মার্কিন গোয়েন্দাদের পূর্বাভাস ছিল কাবুলে ঢুকতে অন্তত ৩০ দিন সময় লাগবে তালেবানের। কিন্তু রোববারের নাটকীয়তায় ভোজবাজির মতো পাল্টে যায় পরিস্থিতি। অবিশ্বাস্য গতিতে তালেবানের অগ্রযাত্রার জন্য আফগান বাহিনীর উপর দোষ চাপাচ্ছে যুক্তরাষ্ট্র। নিজেদের দেশকে রক্ষায় আফগান বাহিনীর ভয়াবহ ব্যর্থতা দেখা গেছে গত সপ্তাহে। অথচ গত ২০ বছরে আমরা শত শত কোটি ডলার বিনিয়োগ করেছি তাদের জন্য, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, তারা প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে। এই মুহূর্তে স্বাভাবিকভাবেই সর্বোচ্চ অগ্রাধিকার হলো আমাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা। আফগানিস্তান থেকে মার্কিনীদের সরিয়ে নিতে ৩,০০০ সেনা পাঠানোর ঘোষণা ছিল ওয়াশিংটনের, কিন্তু ঘটনার আকস্মিকতায় অতিরিক্ত সেনা পৌঁছানোর আগেই শুরু করতে হয় উদ্ধার অভিযান। তাড়াহুড়ো করে নাগরিকদের সরালেও একে পলায়ন বলতে নারাজ যুক্তরাষ্ট্র। তবে যে পরিস্থিতিতে যেভাবে মার্কিনীরা আফগানিস্তান ছাড়ছে তাতে সমালোচনার ঝড় উঠেছে যুক্তরাষ্ট্রেই। তুলনা চলছে ভিয়েতনামের রক্তাক্ত পরাজয়ের সাথে। ৫৮,০০০-এর বেশি সেনার মৃত্যুর পর ভিয়েতনাম ছাড়া মার্কিন সামরিক ইতিহাসের অন্যতম লজ্জাজনক অধ্যায়। সে তুলনায় আফগানিস্তানে প্রাণহানি অনেক কম হলেও মার্কিন ইতিহাসের সবচেয়ে দীর্ঘ অভিযানের প্রাপ্তি কি, উঠেছে সেই প্রশ্ন। যদিও ব্যর্থতা স্বীকার করতে নারাজ ওয়াশিংটন। 9/11-এর কারণেই আমাদের আফগানিস্তানে যেতে হয়েছিল, আর এখনকার পরিস্থিতি 9/11-এর সময় কাটছে অনেক ভালো। যুক্তরাষ্ট্রে হামলা করার ক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় কমেছে। কেউ সে চেষ্টা করলে ব্যবস্থা নেওয়ার সক্ষমতাও বেড়েছে। আমাদের ২০ বছর আগের চেয়ে অনেক কিছুই বদলে গেছে। সমাজতন্ত্রের বিস্তার ঠেকাতে 50-এর দশকের শেষ দিকে দক্ষিণ ভিয়েতনামের পক্ষে সেনা পাঠায় যুক্তরাষ্ট্র। প্রায় 18 বছরের রক্তক্ষয়ী লড়াই শেষে বিদায় নেয় 1975-এ। উত্তর ভিয়েতনামিজ বাহিনীর অগ্রযাত্রার মুখে 29 এপ্রিল মাত্র 18 ঘন্টার অভিযানে সরিয়ে নিতে হয় মার্কিন নাগরিকদের। রুদ্ধশ্বাস ওই অভিযানে ব্যবহার করা হয় 81টি হেলিকপ্টার। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। আফগানিস্তানের বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তালেবান নেতারা। কে আসছেন দলটির পক্ষ থেকে সরকারের নেতৃত্ব দিতে তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। আলোচনা শীর্ষে রয়েছেন তালেবানের রাজনৈতিক শাখার প্রধান মোল্লা আব্দুল গনিকে বারাদার। তালেবানের অন্যতম এই সহ প্রতিষ্ঠাতা আলোচনায় আসেন দোহা শান্তি আলোচনা সহ বেশ কিছু বৈঠকে নেতৃত্ব দিয়ে। কূটনৈতিক প্রচেষ্টা এবং উদ্যোগের কারণে তাকেই সরকারের প্রধান হিসেবে মনে করা হচ্ছে। ধর্মীয় নেতা হিসেবে আব্দুল গনিকে বারাদারের ব্যাপক প্রভাব রয়েছে তৃণমূল পর্যায়ে। 2016 সালে তালেবান প্রধান আক্তার মনসুর নিহত হবার পর দলটির সার্বিক নেতৃত্বে আসেন হাইবাতুল্লাহ আখুনজাদা। দলীয়ভাবে তিনি পরিচিত বিশ্বস্ত নেতা হিসেবে। আখুনজাদা বর্তমানে তালেবানের একমাত্র শীর্ষ নেতা যিনি দলটির রাজনৈতিক, ধর্মীয় ও সামরিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখেন। আফগান সরকারের নেতৃত্বে তিনিও আছেন আলোচনায়। বর্তমানে তালেবানের সামরিক শাখার প্রধান মোল্লা মোহাম্মদ ইয়াকুব। সরকার গঠনে তিনি আলোচনায় আছেন। তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে ইয়াকুব গেল কয়েক বছর ধরে সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সমালোচিত সশস্ত্র সংগঠন হাক্কানি নেটওয়ার্কের 2 কমান্ডার সিরাজউদ্দিন হাক্কানি এবং আব্দুল হাকিম হাক্কানিও আছেন এই তালিকায়। হাক্কানি নেটওয়ার্ক বর্তমানে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে তালেবানের অর্থনৈতিক ও সামরিক কর্মকাণ্ড পরিচালনা করছে। তালেবানের হাতে আফগানিস্তানের ক্ষমতা যাওয়ার পরই দেশটির অর্থনীতিতে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। রোববার কাবুলে তালেবানরা ঢুকছে এই খবরে ছুটি ঘোষণা করা হয় সব দপ্তরে। কর্মীদের বাড়িতে নিরাপদে থাকার নির্দেশ দেয় প্রশাসন। অর্থমন্দার আতঙ্কে ব্যাংক থেকে টাকা তোলা শুরু করেন আফগানরা। লেগে যায় ভিড়। কিছুদিন আগেই দেশটির অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা পদত্যাগ করেছেন। মূলত দেশের বিভিন্ন সীমান্তের রাজস্ব কার্যালয়গুলো তালেবান দখল করার কারণে তারল্য সংকট পড়েছে দেশটি। করোনা মহামারীর জেরে আফগানিস্তানের জিডিপি সংকুচিত হয় 3.51%। আন্তর্জাতিক সংস্থাগুলোর পূর্বাভাস ছিল চলতি বছর আফগানের অর্থনীতি ঘুরে দাঁড়াবে, প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে 6%, কিন্তু চলমান পরিস্থিতি সেটি নিয়ে সংশয় তৈরি করেছে।
বেতন তোলার জন্য ভোর 6টা থেকে ব্যাংকের সামনে দাঁড়ানো, কেউ কারো দিকে নজর দেওয়ার সময় নেই, শোনার অবস্থাতেও নেই কেউ, কারণ বহু মানুষ দেশ ত্যাগের জন্য তুলে নিচ্ছেন নিজেদের জমাকৃত অর্থ। ব্যাংক কর্মকর্তারা জানিয়ে গেছেন তাদের কাছে নগদ অর্থ নেই। পরের চালান আসা পর্যন্ত সবাই অপেক্ষায় ছিলাম। কিছুক্ষণ আগেই জানালো গণনা শেষ হয়নি। কেন্দ্রীয় ব্যাংক থেকেও ছাড়ছে না হিসাবের বাইরের অর্থ। আফগানিস্তানে ক্ষমতা হস্তান্তর নিয়ে সরকারের সাথে তালেবানের দর কষাকষি চলছে। এর মধ্যেই দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি, কিন্তু যাওয়ার আগে তিনি দিয়ে যাননি কোনো দিক নির্দেশনা। তবে যুদ্ধবিধ্বস্ত দেশটি পুনর্গঠনে বেশ মসৃণই ছিল তার দীর্ঘ 2 দশকের রাজনৈতিক জীবন। আফগানিস্তানে চলমান অস্থিরতার কেন্দ্রীয় চরিত্রে এখন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। শিক্ষকতা পেশা ছেড়ে হঠাৎ করেই রাজনীতিতে পা রাখা এই প্রেসিডেন্টের ব্যর্থতার চেয়ে সফলতার পাল্লাই ভারী। 1949 সালে লগার প্রদেশে জন্ম নেয়া আশরাফ ঘানি বড় হয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে পড়ালেখা শেষে ফিরে আসেন কাবুলে। 1973 থেকে 77 সাল পর্যন্ত শিক্ষকতা করেন কাবুল বিশ্ববিদ্যালয়ে। এরপর ডেনমার্ক হয়ে আবারও পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে গিয়েও বেছে নেন প্রিয় শিক্ষকতা পেশাকেই। বর্ণাঢ্য ক্যারিয়ারে জাতিসংঘ ও বিশ্বব্যাংকে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে 72 বছর বয়সী আশরাফ ঘানির। দেশ গঠনে ভূমিকা রাখতে 2001 সালে হঠাৎ করেই রাজনীতিতে পা রাখেন তিনি। যোগ দেন তৎকালীন প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের প্রধান উপদেষ্টা হিসেবে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠনে 2002 সালে দায়িত্ব নেন অর্থমন্ত্রী হিসেবে। এর 7 বছরের মাথায় প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করেন। সেবার হারলেও 2014 সালে ঠিকই জনগণ তার হাতে দেশ শাসনের দায়িত্বভার তুলে দেন। সাফল্যের ধারাবাহিকতায় 2019 সালে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেন তিনি। দীর্ঘ এই সময়ে বরাবরই সরব ছিলেন তালেবানের বিরুদ্ধে। দেশকে সংঘাতের হাত থেকে রক্ষায় প্রতিবেশী পাকিস্তানের উদ্যোগে দফায় দফায় তালেবান নেতাদের সাথে শান্তি আলোচনা করেন আশরাফ ঘানি। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের উদ্যোগেও কাতারে আলোচনায় বসেন তিনি। মূলত আফগানিস্তানের রাজনীতিতে তিনি পরিচিতি পান তালেবানের বিরুদ্ধে কট্টর অবস্থানের কারণে। এজন্য তালেবানের ক্ষোভেরও কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন আশরাফ ঘানি। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। হাইতিতে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1297 জনে। আহত হয়েছে প্রায় 6000 মানুষ। নিখোঁজদের সন্ধানে অব্যাহত আছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও মিলছে বহু মরদেহ। বাড়িঘর ভেঙে যাওয়ায় খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন হাজারো মানুষ। দেখা দিয়েছে নিরাপদ পানি ও খাদ্যের সংকট। ভয়াবহ ভূমিকম্পের একদিন পরও ধ্বংসস্তূপের নিচ থেকে বের করা হচ্ছে একের পর এক মরদেহ। টানা অভিযানে হাঁপিয়ে উঠেছেন উদ্ধারকর্মীরাও। জীবিত না হলেও প্রিয় স্বজনের মরদেহ পেতে লাশের দুর্গন্ধের মধ্যে ঠাঁই দাঁড়িয়ে পরিবারের সদস্যরা। নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। চোখের সামনে সবাইকে ছটফট করে মরতে দেখেছি। অনেকে এখনো আহত অবস্থায় পড়ে আছে, তাদের জরুরি চিকিৎসা প্রয়োজন। শহরের এমন কোনো জায়গা নেই যেখানে ক্ষয়ক্ষতি হয়নি। জানি না কোথায় থাকবো, কি খাবো। 7.2 মাত্রার কম্পনে সবচেয়ে বেশি ভয়াবহতার সাক্ষী হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এলাকার বাসিন্দারা। ঘরবাড়ি, ধর্মীয় উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি হাসপাতালও ধূলিসাৎ হয়ে গেছে। আশ্রয়হীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। কোনো মতো তাঁবু টানিয়ে ঠাঁই নিয়েছেন খোলা আকাশের নিচে। আমাদের বাড়িঘরের কোনো চিহ্নই নেই, তাই কোনো মতো এখানে আশ্রয় নিয়েছি। কিন্তু খাওয়ার মতো কিছুই নেই এখানে, পানি পর্যন্ত পাচ্ছি না। চিকিৎসা সহ জরুরি প্রয়োজনীয় সহায়তা পেতে সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্য চেয়েছেন ক্ষতিগ্রস্তরা। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। করোনা ভাইরাসে 44 লাখ মানুষের মৃত্যু দেখল বিশ্ব। 24 ঘন্টায় মারা গেলেন 8000-এর বেশি সংক্রমিত রোগী। দৈনিক মৃত্যুহারের দিক থেকে এখনও শীর্ষে ইন্দোনেশিয়া। রোববারও এশিয়ার দেশটিতে 1200-এর বেশি মানুষের প্রাণ গেছে করোনায়। তবে সংক্রমণ শনাক্তের পরিমাণ অনেকটা কমেছে যুক্তরাষ্ট্রে। 24 ঘন্টায় 31,000-এর কাছাকাছি মানুষের দেহে মিলেছে ভাইরাস। দেশটিতে এদিন মারা গেছেন 122 জন। এদিন রাশিয়ায় 816, মেক্সিকোতে 753, ইরানে 620, ভারতে 421 এবং ব্রাজিলে 385 জনের মৃত্যু লিপিবদ্ধ হয়েছে। বিশ্বজুড়ে মোট শনাক্ত 20,80,00,000-এর কাছাকাছি।
ভয়াবহ দূষণের কারণে গোলাপি বর্ণ ধারণ করেছে প্যারাগুয়ের ওয়াইপোয়া হ্রদের পানি। কর্তৃপক্ষ জানিয়েছে একটি ট্যানারি থেকে ফেলা বর্জ্যের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ট্যানারিতে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক পদার্থ গেল কয়েকদিন ধরেই হ্রদের পানিতে ফেলা হচ্ছে, ফলে প্যারাগুয়েরই এলাকা জুড়ে থাকা বিস্তীর্ণ জলাভূমির প্রায় পুরোটাই দূষিত হয়ে পানির রং পরিবর্তন হয়ে গেছে। এই অবস্থায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় অধিবাসীদের মাঝে। চাষাবাদ এবং দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য এই হ্রদের পানি ব্যবহার করতেন সেখানকার মানুষ। কর্তৃপক্ষ জানিয়েছে পরিবেশ দূষণের অভিযোগে এরই মধ্যে ট্যানারিটি বন্ধ করে দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।